আমার স্বামী আবির আজ বিকেলে বিদেশ থেকে আসবে। 2 বছর সে প্রবাসে ছিল। শাশুড়িকে সকালে চা দিতে যাওয়ার সময় ঘরের বাইরে থেকে শুনতে পেলাম তিনি তার মেয়েকে বলছেন, জামাইকে বল হাসপাতালে একটা বেড খালি করতে, আমি হাসপাতালে ভর্তি হব, অন্তত সপ্তাহখানেক সেখানে থাকবো। আবির আসার পর আমাকে সেখানে পাঠিয়ে দিবি। আগুন আর ঘি যেন কাছাকাছি না থাকে। তোর বাপ ওই মেয়েকে পছন্দ করে আবিরের সাথে বিয়ে দিয়েছিল। আবিরের পছন্দ ছিল না। তোর বাপ যেহেতু বেঁচে নাই, এখন ওই মেয়েকে বিদায় করতেও সময় লাগবে না। পাশ থেকে আমার ননদ বলে উঠল, তোমাকে কেন হাসপাতালে থাকতে হবে? তুমি অনামিকার মামাকে বলো যে ওকে যেন এসে নিয়ে যায়। ও চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভাইয়া আসলে নতুন মেয়ে দেখা শুরু করো। এই মেয়েকে আমারও পছন্দ না, সব সময় বেশি বোঝে। তোমার ছেলেকে তোমার কাছ থেকে দূরের মানুষ বানিয়ে দেবে দেখো। শাশুড়িও তাল মিলিয়ে বলে ওঠেন, সেদিন শুনলাম আবিরকে বলছে এটা লাগবে ওটা লাগবে। এখানে এসে থেকেছে কদিন, এখানে এসে কোনো কিছুতে হাত লাগাতে দেয় না আমাকে। এই মেয়ে আমার সংসার আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এসব তো আমি কিছুতেই বরদাস্ত করব না। আমার ছেলের কাছ থেকে ওকে আলাদা করেই ছাড়বো। আমার কথা শুনে যেন আমার পায়ের তলার মাটি সরে গেল। আবিরের থেকে আমাকে আলাদা করতে চাই? কি ক্ষতি করেছি আমি তার? কেন এমন করতে চাইছে? রাজ্যের চিন্তা যেন আমার মাথায় এসে ভর করলো। নিজেকে সামলে নিয়ে দরজায় নক করতেই দুজন চুপ হয়ে গেল। ভিতর থেকে আম্মা জোরে বলে উঠলেন, কে? আম্মা, আমি চা নিয়ে এসেছিলাম, ভিতরে আসো। চা নিয়ে ভিতরে যেতেই আমার ননদ রুম থেকে বেরিয়ে এলো। আম্মাকে চা দিয়ে নিজের রুমে চলে আসবো, তখনই তিনি আমাকে পিছন থেকে ডাক দিলেন। আমি কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। আম্মা চায়ে চুমুক দিয়ে কাপটা হাতে রেখেই বললেন, অনেক দিন তো হলো এখানে এসেছো, তোমাকে তো উঠিয়ে নিয়ে আসা হয়নি। আমি তোমার মামাকে ফোন করে বলে দিচ্ছি তোমাকে যেন এসে নিয়ে যায়। আবির আসলে ওকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেব। ওর সাথে এখানে এসে আবার কয়েকদিন থেকে যেও। অনুষ্ঠান করে একেবারে তোমাকে নিয়ে আসবো, কিন্তু তার জন্য সময় লাগবে একটু। আমি বাধ্য মেয়ের মতন মাথা ঝাঁকালাম। আমার দুসময় দুরকম কথা আমার ভিতরে ঝড় তুলেছে। আবিরের সাথে আমার সংসার কি সত্যিই ভেঙে যাবে? আমি তো আম্মাকে আমার মায়ের মতন ভালোবেসেছিলাম। ওনাকে দেখতে ইচ্ছে করলেই চলে আসতাম। উনিও আমার সাথে ভালোভাবেই মিশতো, ভালোবাসতো আমাকে। কিন্তু হঠাৎ এত পরিবর্তন আমার যেন 10 তলা ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমি অল্পতে ভেঙে গুড়িয়ে যাওয়ার মেয়ে নই, তবু নিজের সংসারের কথা চিন্তা করে ভীষণ ভয় লাগছে আজ। আমার সাথে কথা শেষ করে নিজের রুমে চলে আসলাম। খুব কান্না পাচ্ছে আমার। আম্মার সাথে কি খোলামেলা কথা বলতে চাওয়া উচিত হবে? মা মারা যাওয়ার পর মামার বাড়িতেই মানুষ হয়েছি। মামিও কোনোদিন স্বার্থ ছাড়া ভালো ব্যবহার করেনি। মামা অত্যন্ত ভালো মানুষ। উনি ভালো, সেই জন্যই হয়তো ওনার উপর ভরসা করে বিয়েটা দিয়েছিলেন। আমাকে পছন্দ করেছিলেন আমার শ্বশুর আব্বা। নিজের ছেলে বিদেশে থাকা সত্ত্বেও ফোনেই সবাইকে সাক্ষী রেখে ভিডিও কলে আমাদের বিয়ে দিয়েছিলেন। রুমে এসে খুব খারাপ লাগছে। কোনো কিছু বুঝতে না পেরে মামাকে কল দিলাম। 2 বার রিং হতেই মামা কল রিসিভ করলেন। আমি জোরে একটা শ্বাস টেনে বললাম, মামা। মামা হয়তো ব্যস্ত ছিলেন, চারপাশে মানুষজনদের উপস্থিতি বোঝা যাচ্ছে। মামাকে ডাকতেই তিনি তড়িঘড়ি করে আমার ডাকে জবাব দিয়ে বলে উঠলেন, কেমন আছিস রে মা? জামাই বাবার কি খবর? কখন আসবে? মামা, আমার শাশুড়ি তোমাকে কল দেবে হয়তো। আজ আসতে বললে তুমি একদম আসবে না। কেন, কিছু হয়েছে? মামা, আমার শাশুড়ি হয়তো আমাকে পছন্দ করছেন না। তোর শাশুড়ি? আমার বিশ্বাস হচ্ছে না অনু। তোর শাশুড়ি তো খুব ভালো মানুষ। তুই কি কিছু করেছিস? ভুল করলে মাপ চেয়ে নে মা। ওনাকে মায়ের মতন ভালোবাসবি, সম্মান করবি। মামা, আমি কিছুই করিনি। এর আগে উনি আমার সাথে খারাপ ব্যবহার করেননি। একটু আগেই আমার শাশুড়ি আর ননদ আমাকে নিয়ে কথা বলছিলেন, আমাকে বাড়িতে পাঠিয়ে দিতে চাইছেন। মামা, আমার শাশুড়ি তোমাকে ফোন দিলে তুমি এসো না। তুই একদম ভয় পাস না মা। মামার সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। আমার ননদ নিশিতা এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, আম্মা তোমাকে ডাকছে। এখন? হ্যাঁ। নিশিতা আবিরের ছোট বোন হওয়া সত্ত্বেও আমাকে কখনো ভাবি বলে না। আমিও এটা নিয়ে কিছু বলি না। এ জীবনে যতটুকু সম্মান পেয়েছিলাম এটাই অনেক।
তবে সেটাও আমার ভাগ্যে টিকবে কিনা সেটা নিয়ে সন্দিহান। আম্মার রুমের দরজায় গিয়ে নক করতেই তিনি ভিতরে প্রবেশের অনুমতি দিলেন। ভিতরে ঢুকে দেখতে পেলাম তিনি আগের মতোই বিছানাতে বসে আছেন। আমাকে দেখেই ডেকে বসতে বললেন। নিজেকে কেমন পুতুল পুতুল লাগছে, যে যা বলছে তাই শুনছি। তবুও কি আমার সাথে কেউ ভালো হতে দেবে না? আমার সামনেই বিছানায় গিয়ে বসলাম। তিনি হাতের বাঁ পাশ থেকে দুটো শপিং ব্যাগ দিয়ে বললেন, এগুলো তোমার জন্য আনা হয়েছিল, বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে ভুলো না। এখানে একটা শাড়ি, একটা 3 পিস আছে। আম্মা, আজই যেতে হবে আমায়? মানে উনি তো আজই আসছেন, আর আমি ওনাকে সরাসরি দেখিও নি কখনো। আজ ওই বাড়ি গেলে উনি রাগ করবেন না? সেসব আমি দেখে নেব, তোমার মামা এলে তুমি চলে যেও। আমি আবারও বাধ্য মেয়ের মতন মাথা নাড়ালাম। আমি সর্বদাই শান্তশিষ্ট মেয়ে, ঝামেলা আমার কোনো কালেই পছন্দ না। জোর জবরদস্তিতেও আমি নেই। আমি বিশ্বাস করি যে যেটা আমার জন্য সৃষ্টিকর্তা রেখেছেন সেটা আমারই থাকবে। ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা অন্তত পাওয়া যায় না। যাও, রুমে গিয়ে তোমার ব্যাগ গুছিয়ে নাও। আমার কথায় রুম থেকে বাহিরে চলে আসলাম। বের হতেই দেখি 5-6 জন লোক বড় বড় ডালা করে সবজি, মাছ, মাংস নিয়ে এসছেন। আম্মা বাহিরে এসে সবাইকে রান্নাঘর দেখিয়ে দিলেন। আমাকে ছাড়া সবাই এই বাড়িতে কত আনন্দ করবে ভাবতেই বুক ভারী হয়ে আসছে। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, আমাকে কি ভালোবাসা যায় না? কেন সবাই এত দূর দূর করে আমাকে? নিজের রুমে এসে জামা কাপড় সব গুছিয়ে ব্যাগে নিলাম ঠিকই, কিন্তু মামাকে আগে থেকে বলে রাখায় নিশ্চিত ছিলাম মামা আসবে না। সবাইকে দেখাতেই ব্যাগটা গুছিয়ে নিলাম। ব্যাগ গুছিয়ে খাটের পাশে রেখে দিলাম। বাড়িতে কোথায় কি হচ্ছে সেটা দেখতে থাকলাম। রান্নাঘরে সবাই কাজ করছিল, আমিও সেখানেই দাঁড়িয়ে কাজ করা দেখছিলাম। আমাকে কেউ কিচ্ছু করতে দিচ্ছে না। কাজের জন্য কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি দেখে যা বুঝলাম, আজকে আমাকে ছাড়াই বড় সড়ো অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনুমা, মামার গলা শুনে পিছন ফিরে তাকাতেই দেখি মামা মিষ্টির প্যাকেট নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। নদীর বাঁধ ভেঙে যাওয়ার মতন কষ্টগুলো যেন সব কিছু ভেঙে চুড়ে বাহিরে আসতে চাইছে। মামাকে এতবার নিষেধ করার পরও মামা কি আমাকে নিতে এলো? মামা চায় না আমি সংসার করি? আমি দুঃখ ভারাক্রান্ত মনে মামার সামনে আসলাম। মামা হেসে মিষ্টির প্যাকেটটা দিয়ে বলল, তোর শাশুড়ি কোথায় রে মা, দেখছি না যে? আমি আম্মার ঘর দেখিয়ে বললাম, আম্মা ঘরেই আছে। মামা আমার মাথায় হাত বুলিয়ে বলেন, জামা রেডি হ, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, দুপুর হয়ে যাচ্ছে, আমার অনেক কাজ পড়ে আছে। মামা, আমি তো ফোন করে তোমাকে এখানে আসতে নিষেধ করলাম, তাও কেন আসতে? আমাকে তুমি ভালোবাসো না? তুমি কিভাবে এখানে আজকে আমাকে নিতে আসতে পারলে গো? এভাবে কেন বলছিস মা? তোর শাশুড়ি এমন করে বলল যে আমি না এসে পারলাম না। উনি চাইছেন তুই আপাতত কিছুদিন আমাদের ওখানে থাক, জামাই এসে তোকে একদিন নিয়ে আসবে। আমি আমার স্বামীকে আজ নিজের চোখে দেখার অধিকার রাখি না? অবশ্যই রাখিস। তোর শাশুড়ি গুরুজন, এ বাড়িতে তার কথাই শেষ কথা। তিনি আশা করছি ভুল কিছু করবেন না। আম্মাকে একদম ভালো লাগছে না আমার। তার মেয়ের স্বামী যদি এতদিন পর বিদেশ থেকে আসতো তাহলে কি মেয়েকে এখানে নিয়ে আসতো? এখন এসব বাদ দে, যা রেডি হয়ে নে, আমি আসছি আপার কাছ থেকে। মামা আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আম্মা রুমে চলে গেলেন। আবিরকে কল দেওয়ারও সুযোগ নেই। এখানে এসে নতুন সিম না নেওয়া পর্যন্ত কোনো যোগাযোগ করা যাবে না। কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে আমার সব কিছু অসহ্য লাগছে। ঠিক করলাম আম্মার সাথে কথা বলবো। খাবার টেবিলে মিষ্টির প্যাকেট রেখে গুটি গুটি পায়ে আম্মার রুমের দিকে গেলাম। আমার মামার সাথে আমার ননদ ভালো আসর জমিয়েছিলেন। আমাকে দেখেই যেন সবার মুখের হাসি উবে গেল। আম্মা কঠোরভাবে বললেন, এখনো এদিক সেদিক কি করছো? তোমাকে তো রেডি হতে বলা হয়েছে। মামাও পাশ থেকে বলে উঠলেন, তোকে তো আমি তৈরি হতে বললাম মা, দেরি করিস না, যা মা যা। মামাকে আজ খুব অচেনা লাগছে। সবকিছু কেমন যেন অচেনা লাগছে। কিছুটা বিরস ভাবেই বললাম, আম্মা আপনার ছেলে আসার পরই না হয় যাই, উনি আমাকে বাড়িতে রেখে আসবেন। আমি তো ওনাকে কখনো ফোনে ছাড়া আর কখনো দেখিনি। আপনারা সবাই এখানে আনন্দ করবেন আর আমি। আমার কথা শেষ করতে না দিয়ে আমার ননদ বলে উঠল, শোনো,
আমরা কেউ আমার আম্মার মুখের ওপর কিছু বলি না, ভাইয়াও বলে না আর আমিও না। আশা করছি তুমি নিজেকে সংবরণ করবে। নিশিতার এমন কথায় আমার শাশুড়ি তাকে বললেন, নিশিতা যাও, চা এনে তোমার মামাকে দাও। মায়ের আদেশ পেয়ে নিশিতা রুম থেকে বেরিয়ে গেল। আম্মা এবার আমাকে বললেন, 2 বছর ধৈর্য ধরে থেকেছো, আমার ছেলেকে না দেখেই বিয়ে করেছো। আমার ছেলে কেমন সেটাও জানতে না, এত কিছু করতে যেহেতু পেরেছো, আজ মামার বাড়িও যেতে পারবে। এটা এমন কঠিন কোনো কাজ না অনামিকা। আমি এই কথার পরিপ্রেক্ষিতে কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। হয়তো এরপর আর কিছু বলা হলে আমাকে নোংরা কিছু ট্যাগ লাগিয়েও দেয়া হতে পারে। আমি মুখে মিথ্যে হাসি ফুটিয়ে আম্মাকে বললাম, ঠিক আছে আম্মা, আপনারা যেহেতু চাইছেন আমি এখান থেকে চলে যাই, সেহেতু আমি যাচ্ছি। আমার মা ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে, বাবাও বিয়ে করে আমাকে পর করেছে, মামা মামিও আমাকে বিয়ে দিয়ে পর করে দিয়েছে। আপনারা প্লিজ আমার হয়েই থেকে যাবেন, আমার শুধু একটু ভালোবাসা চাই। আমি তৈরি হয়ে নিচ্ছি। রুমে এসে তৈরি হয়ে নিলাম তাড়াতাড়ি করে। তৈরি হয়ে ব্যাগ টেনে রুমের বাইরে নিয়ে আসতেই আম্মা রুম থেকে সবাই বেরিয়ে এলো। রান্নাঘরের ওখানে থাকা মহিলাগুলো কেমন যেন হাসছে। হাসি দেখেই শরীরের মধ্যে কেমন একটা করে উঠছে। আমার হাতে ব্যাগ দেখে মামা এগিয়ে এসে ব্যাগটা নিজের হাতে নিল। আমাকে হাসি মুখে বলে বাড়ির বাইরে গাড়ি ঠিক করতে চলে গেলেন। আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম। বাড়ি থেকে বের হয়ে আসার সময় বুঝলাম সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলো। সবার মুখে জিতে যাওয়ার হাসি লেপ্টে আছে। মামা গাড়ি ঠিক করে দাঁড়িয়ে আছে। গাড়িতে গিয়ে উঠে পুরো বাড়িটাই একবার চোখ বুলিয়ে নিলাম। এই বাড়িতে কি আমার আর আশা হবে? গাড়িতে মামার সাথে কথা বলার আর রুচি হলো না। মামা নিজেই একা একা অনর্গল এটা ওটা বলে গেলেন। আমি শুধু মাঝে মাঝে হ্যাঁ হুঁ করলাম। বাড়ির প্রায় কাছাকাছি এসে মামা বলল, শোন মা, নিজের সাথে যাই হয়ে যাক কখনো মন খারাপ করবি না। খারাপ কিছু হলেও সেটাই ভালো কিছু আছে নাকি সেটা দেখবি। আমি বাহিরের দিকে তাকিয়েই বলে উঠলাম, মামা, আজ আমার বাড়ি ছেড়ে আসায় কোন ভালোটা হলো বলতে পারো? মামা আমার দিকে তাকিয়ে নিম্নস্বরে বললেন, তুই কাঁদছিস? না তো, তোর চোখে পানি। তাহলে হয়তো মন ভেঙেছে। সংসার ভাঙতে কতটুকু দেরি সেটা বুঝতে পারছি না। আমি তো শুধু মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিলাম মামা, তোমরা সেটাও করতে দিলে না। আমার স্বামীকে দেখার ভাগ্য আমার বোধহয় আর হলো না। আমি শান্ত শিষ্ট মেনে নেওয়ার মেয়ে বলে তোমরা আমাকে এভাবে চুপ করিয়ে দিতে পারলে? একটুও বাঁধলো না তোমাদের? মা মরা মেয়েকে কিভাবে এত বাজেভাবে ঠকালে মামা? আমার মা বেঁচে থাকলে হয়তো সবকিছু এত খারাপ হতো না। সবার নাকি কেউ না থাকলেও মা কখনো ছেড়ে যায় না, অথচ আমার মাই সবার আগে আমায় ছেড়ে চলে গেল। অন্যরা আর থাকবে কেন? মামা আমার কথায় আর কিছু বলল না। তার মনে কি কিছু নাড়া দিল? বুঝতেই পারলাম না ঠিক। মামা আমার দিক থেকে চোখ ফিরিয়ে বাইরে তাকালো। আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস হয়তো আর মামার নেই। চোখের পানি মুছে মামাকে আবারও বললাম, নিজের বরকে দেখার আগেই আমার সংসার ভেঙে গেল, তাই না মামা? মামা এবারও আমার দিকে তাকালেন না, বাহিরে তাকেই বলে উঠলেন, তুই তো সবরকারী, এখন কেন এত ভেঙে পড়ছিস? সংসার নষ্ট হওয়ার আগে জীবন নষ্ট হয়ে গেলে পারতো না মামা? আমার কথায় মামা এবার আটকে উঠলেন। আমার দিকে অগ্নিদৃষ্টি ফেলে বললেন, অনু, ধৈর্য ধরতে শেখো, আজে বাজে কথা বলো না। আমার তো সবই শেষ মামা, কিসের আশায় আর ধৈর্য ধরবো বলো তো? 2 বছরে বিদেশি স্বামীর সাথে সেরকম সম্পর্ক গড়তে পেরেছিস? কত বিদেশি বউরে দেখি সারাটাক্ষণ এখানে ওখানে বসে স্বামীর সাথে কথা বলে, স্বামীকে আঙুলের ইশারায় ওঠায় আর বসায়। কিন্তু তোর বেলায় আবার কত বউরা একটু সেজে গুজে শাড়ি পরে স্বামীর সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু তোরে তো আমি শাড়ি পরাই দেখিনি কোনোদিন। শুধু সুন্দর হইলি হয় না, স্বামীরে আটকে রাখতে উপায় জানতে হয়। মেয়েরা তার স্বামীরে অন্যদিকে তাকাতে পর্যন্ত দেয় না। আর তোর স্বামী তোকে শ্বশুর বাড়ি থেকে বাড়িতে পাঠাবে না তো কাকে পাঠাবে? ভাঙা মন নিয়ে শ্বশুর বাড়ি থেকে মামার বাড়ি এসে ঘরে ব্যাগটা রাখতেই মামি কথাগুলো অনর্বল বলেই যাচ্ছেন। মামা শুধু পাশ থেকে বলছেন, শরীফা চুপ করো, এত কথা কইও না তো, নিজের কাজ করো। ব্যাগটা হাত থেকে নামিয়ে বললাম, মামি, কোনো পুরুষকে জোর করে নিজের করা যায় না। শুধু পুরুষ কেন, কোনো নারীকেও জোর করে নিজের করা আর অসম্ভব ব্যাপার।
সেক্ষেত্রে আমি নিজেই সেই পুরুষের সান্নিধ্য চেয়েছিলাম। নারী যেমন খুব সহজে কোনো পুরুষের হতে পারে, তেমনই সে না চাইলে কেউ তাকে নিজেরও করতে পারে না। আমি তার জন্য অপেক্ষা করব। মামি আমার দিকে কয়েক কদম এগিয়ে এসে বলল, মামার ঘাড়ে বসে বসে আবার খেতে এসেছিস? এতদিন তো কম জ্বালাসনি মা। আমি তো আপনাদের একটা টাকাও খরচ করিনি মামি, উল্টে আমি টাকা দিয়েছি আপনাদের। আমার মায়ের তো কম ছিল না বা কম নেই। আমি কেন কারোর ভালো ব্যবহারটুকু পাই না মামি? কি করেছি আমি আপনার? শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকেও